ওকে, তো এরপরে দেখো, এরপরের টপিকটা হচ্ছে কুলম্বের সূত্র এবং তার ভেক্টর রূপ। তাহলে আমরা পরের টপিকে যাই। কুলম্বের সূত্র। এই সূত্রটা দিয়েছেন আসলে চার্লস অগাস্টিন কুলম্ব। ওনার নাম হচ্ছে চার্লস অগাস্টিন কুলম্ব। চার্লস অগাস্টিন কুলম্ব দুটি চার্জকে একটা নির্দিষ্ট দূরত্বে রেখে তাদের মধ্যে বল নির্ণয়ের যে সূত্রটি সেটি দিয়েছেন। সূত্রটা এরকম যে ধরো এইখানে একটা চার্জ আছে। ও হ্যাঁ, চার্জের নেচারের কথা বলছিলাম বা চার্জের ব্যাপারে কিছু স্টাডি। তো ওই জায়গাতে একটা জিনিস বলতে ভুলে গেছি যে চার্জগুলো সাধারণত গোলাকার হয়। তাহলে যে একটা ইলেকট্রন, প্রোটন, এগুলো সব কিন্তু স্ফেরিক্যাল একটা বডি, ছোট ছোট, তাই না? এটাকে আবার তুমি যদি এরকম হয় যে চার্জটা তো গোলাকার, তুমি এরকম একটা বোতলের গায়ে ছড়াই দিয়েছো চার্জ, এটাকে চার্জিত করে দিয়েছো, তাহলে তখন এরকম পৃষ্ঠের উপরে ওই চার্জগুলো ছড়ানো থাকবে। কিন্তু চার্জ, একটা বিন্দু চার্জ যদি বলো তাহলে সেটা কিরকম? গোলাকার, একটা ক্রিকেট বলের মতো গোল। ওকে, এই চার্জটিকে যদি আমরা Q1 নামে ডাকি এবং তার সেন্টার পয়েন্ট থেকে আরেকটি চার্জের সেন্টার পয়েন্ট ধরে নাও আর দূরত্বে রয়েছে, এই চার্জকে Q1 বললাম আর এই চার্জকে বললাম Q2। তাহলে এই সময়ে এদের মধ্যে যে পরিমাণ বল কাজ করবে, অর্থাৎ একটি চার্জ আরেকটি চার্জকে যদি আকর্ষণ করে বা বিকর্ষণ করে, তা আকর্ষণ কখন করবে? যদি দুটি চার্জ ভিন্ন ধর্মী হয়, একটা প্লাস হলে আর একটা মাইনাস। আর বিকর্ষণ করবে যখন দুটি চার্জ সমধর্মী হবে, যদি হয় তাহলে দুটোই প্লাস হতে হবে অথবা দুটোই মাইনাস হতে হবে। কেমন? তাহলে এইখানে খেয়াল করো যে এইটা যে পরিমাণ বল সৃষ্টি হবে সেটা আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে। এই বলকে যদি আমরা এফ নামে ডাকি, তো কুলম্ব যেটা বলেছেন যে এই বলের মান হবে চার্জ দ্বয়ের পরিমাণের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ একটা চার্জের পরিমাণ Q1 আর একটা চার্জ Q2, তাদের গুণফলের সমানুপাতিক। তাহলে কোনো কারণে চার্জগুলো যদি বড় বড় হয় তাহলে তাদের গুণফলও বৃদ্ধি পাবে, গুণফল বৃদ্ধি পেলে তাদের মধ্যবর্তী বলও বৃদ্ধি পাবে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো যে এই বলের মান তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব বলতে তাদের সেন্টার টু সেন্টার এ দূরত্ব বিবেচনা করতে হবে, কেন্দ্র থেকে কেন্দ্র। তো কেন্দ্র থেকে কেন্দ্র এই দূরত্বটাকে এখন আমি আর দিয়ে প্রকাশ করেছি, তাহলে সে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে 1/, আকারে যদি লিখি তাহলে পারে তো ব্যস্তানুপাতিক মানে রেসিপ্রোকাল, ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে বল চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা উনি মাপযোগ করেছেন। তো এখানে যখন চার্জ দ্বয়ের পরিমাণের সঙ্গে এক্সপেরিমেন্টটা করা হয়েছে তখন আর কে আমরা ফিক্সড রাখবো, তাহলে আর ইজ ফিক্সড। তাহলে একটা নির্দিষ্ট দূরত্বে রেখে চার্জ দ্বয়ের পরিমাণগুলো চেঞ্জ করে দেখা গেছে তাদের গুণফলের মান যে হারে বাড়ে এই বলের মানও সে হারে বাড়ে। গুণফলের মান যদি কমে তাহলে বলের মানও কমবে, এরকম। আর দূরত্বের সঙ্গে যখন পরীক্ষণটা করা হয়েছে তখন চার্জ দ্বয়ের যে পরিমাণ অর্থাৎ Q1 অ্যান্ড Q2 এই দুটো হচ্ছে ফিক্সড থাকবে, ঠিক আছে, Q1 অ্যান্ড Q2 আর ফিক্সড। ওকে, এই হলো কথা। দেন আলটিমেটলি তোমার যদি এরকম করা হয় যে তিনটা চার্জ মানে তিনটা জিনিস একই সঙ্গে পরিবর্তনশীল, তাহলে তিনটা চার্জই একই সঙ্গে পরিবর্তনশীল যদি হয় তাহলে তাদের সঙ্গে কিভাবে এই বলের সম্পর্ক, তাহলে এই চার্জ দ্বয়ের পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক আর দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। তো এই সূত্রের বিবৃতি তাহলে কিরকম? কুলম্বের সূত্রের বিবৃতি যদি আসে এক্সামে তাহলে তো তোমাকে লিখতে হবে। এই সূত্রের বিবৃতি হচ্ছে যে দুটি বিন্দু চার্জ পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে থাকলে তাদের মধ্যে যে বল ক্রিয়া করবে
সে বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা লিখি দুটি বিন্দু চার্জ। সূত্রটা কিন্তু সহজ। তোমার যদি কেউ মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়তে নিউটনের মহাকর্ষ সূত্র শিখে থাকে, ওখানে দুটো ভরের মধ্যে ছিল আর এখানে দুটো চার্জের মধ্যে। তাহলে দুটি বিন্দু চার্জ পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে থাকলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সে দূরত্বের আবার একটা স্কয়ার হবে, দেন ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আরো একটা কথা এখানে রয়েছে, তা আমরা যদি ওখানে দাঁড়িয়ে দিয়েছে এখানে এবং দিয়ে লিখি, এবং এ বল চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। চার্জ দ্বয়ের সংযোগ তাহলে এ বল চার্জ দ্বয়ের সংযোজক অথবা সংযোগ সরলরেখা লিখতে পারি, সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই ছিল বিবৃতি। তাহলে এটার যদি একটু অ্যানালাইসিস করো, যা বলেছে যে দুটি বিন্দু চার্জ পরস্পর হতে নির্দিষ্ট দূরত্বে থাকলে, নির্দিষ্ট দূরত্বে যখন থাকবে তখন তুমি যেভাবে বলটা কাজ করে সে বলের পরিমাণটা হচ্ছে এই ক্রিয়াশীল বল চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তাহলে একটি চার্জ যদি Q1 হয় আর একটি Q2, তাহলে Q1 আর Q2 গুণ করলে যে মানটা হবে সেটাই। তাহলে এটার যদি পরিমাণটা এরকম হয় যে 5 আর এটা 10, তাহলে গুণ করলে কত? 5×50, তাহলে 50-এর সমানুপাতিক। এখন সামহাউ এটাকে 5 থেকে যখন তুমি এটা দ্বিগুণ করে ধরো 10 করে দিলা, 5-এর দ্বিগুণ করে ধরো এটা 10 করলে, আর এটার দ্বিগুণ করে ধরো 20 করলে, তাহলে অবশ্যই গুণফল এবার বেড়ে যাবে। গুণফল যদি বেড়ে যায় তাহলে এই বলের মানও বেড়ে যাবে। অর্থাৎ চার্জগুলো যত বড় বড় হবে, বড় মানের চার্জ দেব, তাদের মধ্যে ফোর্স অ্যাট্রাকটিভ হোক আর রিপালসিভ হোক, অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণমূলক যেটাই হোক, সেই পরিমাণটাই বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এদের মধ্যে যে দূরত্ব রয়েছে সে দূরত্বের স্কয়ার করে তার ব্যস্তানুপাতিক করবা, 1/, আকারে লিখবা, তাহলে পরে এটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। খুবই সিম্পল একটা কথা, তবে খেয়াল রাখবা যে এই দূরত্ব অলওয়েজ সেন্টার টু সেন্টার হবে। এজন্য এই মহাকর্ষ বলকে আমরা বলবো কেন্দ্রিক বল। আবার আরো একটা বল আছে, এটা তো তড়িৎ বল, এই তড়িৎ বলকে আমরা বলবো কেন্দ্রিক বল। আবার মহাকর্ষ বল, সেখানেও দুটো বস্তুর কেন্দ্র থেকে কেন্দ্র, ধরো পৃথিবী আর চাঁদের মধ্যে আকর্ষণ, তো পৃথিবীর পৃষ্ঠ থেকে চাঁদের পৃষ্ঠ না, পৃথিবীর সেন্টার থেকে চাঁদের সেন্টার পর্যন্ত দূরত্বটা হবে তাদের মধ্যে এই বল হিসাব করার জন্য দূরত্ব। অর্থাৎ কেন্দ্র থেকে কেন্দ্র এই দূরত্ব বিবেচনা করা লাগে, বিধায় এই বলগুলোকে বলা হয় কেন্দ্রিক বল, সেন্ট্রিক ফোর্স। তাহলে এটাও একটা
সেন্ট্রিক ফোর্স, সেন্ট্রিক ফোর্স বা কেন্দ্রিক বল, কেন্দ্রিক বল। কেমন করে বানানটা লিখলাম? কেন্দ্রিক বল। ওকে, এ হলো কথা। কারণ ভবিষ্যতে যদি এরকম হয় যে একটা চার্জিত গোলক দিয়েছে বা ফাঁপা গোলক, তাহলে ফাঁপা গোলকের বাইরে চার্জগুলো ছড়ানো আছে, তো বাইরে থেকে হিসাবটা হবে না, তার সেন্টার থেকে হিসাবটা করে নিতে হবে। এটা তাহলে আমরা জানলাম। এবার দেখো, এটা হলো এই সূত্র, এই সূত্রের এখান থেকে আমরা একটু তাহলে অ্যানালাইসিসে যাব। তাহলে ধরে নাও কুলম্বের সূত্রের বিস্তারিত যে দিকগুলো, তাহলে F প্রপোর্শনাল টু কত? Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। তো এটাকে আমরা বলি তড়িৎ বল বা কুলম্ব ফোর্স, দুই নামে ডাকি। তড়িৎ বল এভাবেও বলি, অথবা বলি কুলম্ব বল। ঠিক আছে, তড়িৎ বল বা কুলম্ব বল। তো F প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এখন এইখানে তোমাকে খুব সুন্দরভাবে চিন্তা করো যে আমরা দুটো চার্জ, এই চার্জটাকে ধরো Q1 এর মান 1 কুলম্ব ধরলাম, তাহলে চার্জের একক, চার্জ পরিমাপের একক হলো কুলম্ব। তাহলে চার্জ পরিমাপের এসআই ইউনিট, এসআই একক হলো কুলম্ব, সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো আমি ধরলাম যে এই চার্জটি 1 কুলম্ব মানের, তার থেকে ঠিক 1 মিটার দূরে, অর্থাৎ R = 1 মিটার, 1 মিটার দূরে আরেকটা চার্জ রাখা আছে, সেটাও এই Q2 = also 1 কুলম্ব। তাহলে এটা 1 কুলম্ব, এটাও 1 কুলম্ব। হ্যাঁ, তাহলে 1 কুলম্ব মানে দুটি চার্জ পরস্পর হতে 1 মিটার দূরত্বে রয়েছে। এই অবস্থায় তাহলে বলের মান কত? তাহলে এটার মান 1, এটার মান 1, এটার মানও 1। আলটিমেটলি এই অবস্থায় তাদের মধ্যে যে বল কাজ করে, সেই বলের মানটা হচ্ছে 9 × 10⁹ নিউটন, 9 × 10⁹ নিউটন। অর্থাৎ এইখানে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে যখন আমরা, ধরো তোমার এটা তো এরকম আছে Q1 Q2 আপন R স্কয়ার, এই সমানুপাতিক চিহ্ন উঠাইলে তুমি একটা ধ্রুবক পাবা। সেই ধ্রুবককে যদি আমরা C দ্বারা লিখি, তাহলে C × Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। তো এই ধ্রুবকের মান পরীক্ষণের মাধ্যমে দেখা গিয়েছে যে এই ধ্রুবকের মানটা হলো 9 × 10⁹ নিউটন। ঠিক আছে, কখন? যখন এটা 1 কুলম্ব আর এটা হচ্ছে 1 মিটার, এরকম। এটার সচরাচর যে পদ্ধতি, এবার সে পদ্ধতিতে আমরা লিখি যে এই ধ্রুবকটাকে লেখা হয় এইভাবে, F = C = লেখা হবে 1/4πε0 Q1 Q2 ভাগ হলো R স্কয়ার। অর্থাৎ এই পরিমাণটুকুই হচ্ছে সেই সমানুপাতিক ধ্রুবক। এই পরিমাণটুকুকেই বলবো আমরা সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ এটুকু আমি C এর জায়গাতে বসিয়েছি। ঠিক আছে, এটুকুই হচ্ছে সেই সমানুপাতিক ধ্রুবক। এখান থেকে এবার শেখার ব্যাপার হইল যে এপসাইলন নটটা কি। এটাকে আমরা বলি তড়িৎ ভেদন যোগ্যতা, আর নট দিয়ে স্পেশালি শূন্য মাধ্যম বোঝানোর জন্য তা আমরা এই তড়িৎ ভেদন যোগ্যতাটা কি। তাহলে আমরা একটু শিখি এপসাইলন নট। এপসাইলন নট হলো শূন্য মাধ্যমের তড়িৎ
ভেদনযোগ্যতা। ভেদনযোগ্যতা না বলে তুমি ভেদ্যতাও বলতে পারো, কোনো অসুবিধা নাই, জিনিসটা শিখে নেবা তাহলেই হলো। যেটা কি এটা দেখো, তড়িৎ ভেদনযোগ্যতা, আচ্ছা ইংরেজিতে তাহলে আমরা বলতে পারি পারমিটিভিটি ইন ফ্রি স্পেস বা ভ্যাকিউমও বলতে পারো, শূন্য মাধ্যম কে ফ্রি স্পেস বা ভ্যাকিউম বলবো। তাহলে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, পারমিটিভিটি ইন ফ্রি স্পেস, এটা কি? এটা হচ্ছে যে শূন্য মাধ্যমে যদি দুটো চার্জকে এরকম পাশাপাশি রাখো, তাহলে একটা চার্জ আরেকটা চার্জকে যে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, তো বলরেখাগুলো কত সহজে যাতায়াত করতে পারে। অথবা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কীরকম, তাহলে এটা আমরা এই পারমিটিভিটি দ্বারা কি বুঝবো? দুই রকমের মিনিং দাঁড় করাতে পারি। এক নাম্বার মিনিংটা হচ্ছে যে একটি আধানের চারপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টির ক্ষেত্রে প্রতিবন্ধকতার পরিমাণ, সৃষ্টির ক্ষেত্রে প্রতিবন্ধকতার ধারণা। তাহলে কেমন মাধ্যমটা কিরকম প্রতিবন্ধকতার সৃষ্টি করে সে ধারণা পাওয়া যায়। হ্যাঁ, অথবা তুমি বলতে পারো যে একটি চার্জ আরেকটি চার্জের দিকে এই যে বিকর্ষণ যদি করে, দুটোই ধরো প্লাস, দুটোই যদি প্লাস চার্জ হয় তাহলে একটা আরেকটাকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে। এখন এই চার্জ দুটো দূরত্বে রয়েছে, এখানে চার্জ আর এখানে চার্জ, তাদের মধ্যে তো কোনো স্পর্শ নাই। তাহলে এখানে যে কুলম্ব ফোর্স যেটা কাজ করছে এটা কিন্তু অস্পর্শ বল। দ্যাট মিনস তাহলে তড়িৎ বল, এই তড়িৎ বলের নেচার হলো যে দিস ইজ মানে আনটাচড, পরস্পরের সঙ্গে না ঠেকলে বল কাজ করবে। যেমন আমি যদি এখানে ধাক্কা দিই, তাহলে ধাক্কাটা কিন্তু দুটো বস্তুর মধ্যে ধাক্কাধাক্কির ব্যাপারটা কিন্তু স্পর্শ বল। তুমি যদি কোনো কিছু বেঁধে টান দাও তাহলে এই টান বলটা কিন্তু স্পর্শ বল, তাই না? তাহলে টান বল, ঠেলা বল এগুলো স্পর্শ বল। তেমনি তড়িৎ বলের নেচারটা হলো যে এটা একটা অস্পর্শ বল, মানে পরস্পরকে না স্পর্শ করে এই বলটা কাজ করবে। ভেরি গুড। এখন কথা হলো যে এই অস্পর্শ বল কাজ করার জন্য তাহলে তাদের মধ্যে কোনো না কোনো কিছুর একটা বিনিময় ঘটে। ধরে নাও এই অস্পর্শ বল সৃষ্টির ব্যাপারটা তুমি চিন্তা করবে যে দুটো যদি বড় বড় চার্জ হয়, এখানে একটা টেস্ট চার্জ রাখছো বা একদম এই ছোট্ট একটা চার্জ রেখেছো যেটা ধনাত্মক নেচারের, তাহলে দেখবা যে ধনাত্মক নেচারের হলে তারা ধাক্কা দিয়ে কোনো একদিকে সরিয়ে দিচ্ছে। অথবা আমি খুব টেকনিক্যালি তুমি চিন্তা করো যে এটারে প্লাস ধরলে ভাই আর এটারে মাইনাস চার্জ ধরলা সমান পরিমাণ, মাঝে একটা টেস্ট চার্জ রেখেছো, তাহলে এই টেস্ট চার্জটাকে ধনাত্মক চার্জ ঠেলে দিয়ে তাকে কিন্তু ঋণাত্মকের দিকে পাঠিয়ে দিবে। তাহলে যে রেখা বরাবর পাঠাবে সেটা বলরেখা। এই বলরেখাগুলো কত সহজে একটা মাধ্যমে অ্যাক্টিভ, কত সহজে যাতায়াত করতে পারে, সেটাই হলো ওই মাধ্যমের ভেদনযোগ্যতা। তাহলে আমরা বলবো তড়িৎ বলরেখা গমনে মাধ্যমের ভূমিকার ব্যাপারে ধারণা পাওয়া যায়। তাহলে এখানে কিন্তু খুবই গভীর একটা কনসেপ্ট মাথায় ধরে নাও যে নিতে হবে তা বলছি না, কিন্তু একটা ছোট্ট জিনিস চলে এসছে যে তাহলে এই অ্যাপসাইলন নট এটা শূন্য মাধ্যমের জন্য এরকম আমরা ব্যাখ্যা করলাম যে এর একটা ভ্যালু থাকবে, এটা কি কি বিষয় তোমাকে ধারণা দেয়। তাহলে
এখানে তড়িৎ বলরেখা গমনে মাধ্যমের ভূমিকার ব্যাপারে ধারণা পাওয়া যায়। শূন্য মাধ্যম তাহলে যে ধরনের ভূমিকা পালন করছে, হয়তো পানিতে নিয়ে গেলে পানি সে ধরনের ভূমিকা পালন করছে না, পানিতে হয়তো আলাদা মাধ্যম, পানিতে হয়তো এই মানটা আলাদা হয়ে যাবে। তাহলে খুব সিম্পলি আগের পেজে একটু এসে তোমাকে একটা বিষয় বলি, যে এই পেজে তুমি একটা জিনিস চিন্তা করো, এই পেজে না না আচ্ছা এইখানে, তাহলে এখানে একটা জিনিস চিন্তা করো যে আমরা কিন্তু দুটো চার্জের একটা নির্দিষ্ট দূরত্ব থাকা অবস্থায় বলের মান হিসাব করছিলাম, চার্জ দ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর ধ্রুবক হিসেবে যেটা এসেছিল 1/4πε0, এখানে কিন্তু ε0 বসে আছে। এখন এই ε0 শূন্য মাধ্যমের জন্য একরকম ভ্যালু, যদি পানি অথবা গ্লিসারিন অথবা ধরো তারপিন অন্য কোনো মিডিয়ামে নিয়ে গিয়ে চার্জ দুটোরে রেখে দিয়েছো, ওইখানে যদি ε0 মান আলাদা হয়ে যায়, তাহলে তো আমার এই বল তিনটা জিনিসের উপর নির্ভরশীল। এবার চার্জ দ্বয়ের গুণফল, মধ্যবর্তী দূরত্ব আর মাধ্যমের এই তড়িৎ ভেদন যোগ্যতা, অর্থাৎ মাধ্যম যদি চেঞ্জ হয় তাহলে এই বলের মানও চেঞ্জ হয়ে যায়। তাহলে মাধ্যমের প্রকৃতির উপরেও কিন্তু এটা নির্ভর করবে। ওকে, তাহলে আমরা এই হিসাব করলে পারে এই তড়িৎ বলের নির্ভরশীলতা তিনটা জিনিসের উপর পেয়ে যাচ্ছে। আরেকটা তাহলে কি, আরেকটা হলো যে তড়িৎ বল মাধ্যমের প্রকৃতির উপরেও নির্ভর করে। অর্থাৎ তড়িৎ বল মাধ্যমের প্রকৃতির উপরেও নির্ভর করে। ওকে, এই তিনটা জিনিসের ব্যাপারে তোমাকে জেনে রাখলাম। তাহলে তড়িৎ বলের ফাইনালি আমরা একদম সমীকরণটা যদি পাই এরকম পাবো, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো ভালো কথা, এই Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার এই জায়গাতে ε0 এর মান তাহলে কত, শূন্য মাধ্যমের জন্য যে মানটা সেটা হলো 8.854 × 10⁻⁻11। এর এককটা কি হবে, এর এককটা হবে, চিন্তা করে ε0 এর একক হবে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এই একক তোমার হয়তো মাঝে মাঝে ভুলে যাবা, ভুলে গেলে কিভাবে বের করবা সেটাও আমি শিখিয়ে দেবো। হ্যাঁ, এই একক ভুলে গেলে কিভাবে বের করবা সেটা শিখিয়ে দেবো। তার আগে তাহলে আসো যে এইখানকার এই ভ্যালুটা যদি ε0 এর ভ্যালুটা বসায় তাহলে 1/4πε0 এর মান কত হবে। তো স্টুডেন্টদের বারবার এই কাজটা আমি করাইনি, তাহলে 4π এর মান আর ε0 এর মান বসাইলে এটা 8.99 আসে, অ্যাপ্রক্সিমেটলি আমরা 9 × 10⁻৯ এরকম একটা ভ্যালু পাবো। তাহলে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতার ভ্যালু এটাকে ইউজ করলে সব মিলিয়ে ধ্রুবকটুকু পাওয়া যাবে 9 × 10⁻৯ নিউটন। এককটা কি হবে, এককটা হবে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে এই মান দুটো মনে রাখবা। এককগুলো যদি কেউ ভুলে যাও, এমনিতেই তো প্রতি বছর এককগুলো পড়াই, এবছরে ওই এখান থেকে মনে হয় মাত্রা সমীকরণের বিষয় নাকি এককের বিষয়ে কোশ্চেন এসছে অলরেডি। খেয়াল করো একক ভুলে গেলে কিভাবে বের করবা। আমি প্রথমত 1/4πε0 এর যদি এককটা বের করতে চাই তাহলে 1/4πε0 এখানে ধরে রেখে সবাই ওদিকে নিয়ে চলে যাব। তাহলে 1/4πε0 সমান যেটা পাচ্ছি 1/4πε0 এখানে রেখে দিলাম, তাহলে আর স্কয়ার ওদিকে গিয়ে এফ এর সঙ্গে কি হবে, গুণ হবে, অর্থাৎ এফ আর স্কয়ার ডিভাইডেড বাই পাবো Q1 × Q2, তাই তো। তাহলে
এটা এখন ধরে রেখে আর স্কয়ারের দিকে গুণ দিলাম আর Q1 Q2 ভাগ হয়ে গেল, তাহলে 1/4 পাই এপসাইলন নট সমান এরকম একটা সমীকরণ পেলাম। তাহলে এটুকুর এককগুলো বসিয়ে দিলে যে একক পাবে সেটা 1/4 পাই এপসাইলন নটের একক। তাহলে আমরা শুধু একক নির্ণয় করছি, বলের একক নিউটন, দৈর্ঘ্যের একক বা দূরত্বের একক মিটার, তাহলে তার স্কয়ার আছে মিটার স্কয়ার, আর নিচে কুলাম ইনটু কুলাম মানে কুলাম স্কয়ার, উপরে চলে গেলে সূচকীয় পদ হতে হবে কুলাম্বের উপরে মাইনাস স্কয়ার, তাই না? তাহলে পার কুলাম্ব স্কয়ার। তাহলে আলটিমেটলি 1/4 পাই এপসাইলন নটের একক দেখো আমরা বসিয়েছি 9 × 10⁹, এটা হচ্ছে মান, আর এককটা বসিয়েছি নিউটন মিটার স্কয়ার পার কুলাম্ব স্কয়ার। স্যার এটা যদি 1/4 পাই এপসাইলন নটের একক হয়ে থাকে তাহলে পরে এপসাইলন নটের একক কি হবে? এপসাইলন যদি উল্টো দিকে নিই মানে উপরে চলে গেলে, তাহলে এপসাইলনের একক যখন উপরে চলে যাবে তখন এটা উল্টে যাবে, অর্থাৎ এপসাইলন নটের একক তখন হবে এটা উল্টে গেলে কুলাম্বের উপরে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ কুলাম্ব স্কয়ার, নিউটন +1 ছিল তাহলে সেটা -1, মিটারের উপরে +2 ছিল তাহলে এটা হলো -2। এটা হলো একক বের করার পদ্ধতি। যারা বুঝবা তারা খুব মজা পাবা, যে বুঝবা না সে আরেকবার বোঝার ট্রাই করবা অথবা বন্ধুর কাছ থেকে বুঝিয়ে নেবে, নাহলে আমার এই জিজ্ঞেস করবা, হ্যাঁ কিন্তু বুঝবা। তাহলে এই পুরোটা হচ্ছে আমরা এবার মান টান হিসাব করে ফেললাম এখানে। তাহলে শেখানোর যে ব্যাপারগুলো সেগুলো মোটামুটি শিখে এখন দুই একটা ছোটখাটো গাণিতিক প্রবলেম প্র্যাকটিস করতে পারি যে কুলাম্ব বল দিয়ে। ওকে, তাহলে কুলাম্ব ফোর্সের এখান থেকে একটা গাণিতিক প্র্যাকটিস দিই। 1 নম্বরে ধরো এরকম দিলাম যে +2 কুলাম্ব মানের দুটি বল পরস্পর হতে 4 মিটার দূরে, 4 মিটার দূরে না দিয়ে 9 মিটার দিয়ে, তাহলে পরস্পর হতে 3 মিটার দূরে অবস্থিত। এই অবস্থায় তাদের মধ্যে বিকর্ষণ বল কত হবে? যেহেতু দুটোই ধনাত্মক সব বলটা হবে বিকর্ষণ। তাহলে সূত্র অনুযায়ী F = প্রথমেই কিন্তু তোমার আসবে 1/4 পাই এপসাইলন নট, এই ধ্রুবকটুকু চার্জ দ্বয়ের গুণফল ভাগ হলো তাদের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। চার্জ দ্বয়ের এটুকুর মান হলো 9 × 10⁹। একক একবারই পরে বসায় দেবা নির্ণয় করে। Q1 আর Q2 কত কত? 2 কুলাম্ব আর 2 কুলাম্ব, আর আর এর মান দিয়েছি 3 মিটার, তাহলে 3 স্কয়ার। আমি এটা ইচ্ছা করে দিয়েছি, 3 স্কয়ার করলে 9 হবে, তাহলে এই 9 আর 3 স্কয়ার করলে কেটে যায়, তাহলে 4 থাকলো এক্সট্রা, তাহলে এটা হলো 4 × 10⁹ নিউটন। এত নিউটন বল কাজ করবে। দিস ইজ দ্য আনসার। এটা আজকের মতো তোমাকে একটা বানিয়ে দিলাম। এখন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই কিন্তু তুমি শিখবা, তারপরে এক সময় বড় জিনিসটা শিখবা। বড় জিনিস বলতে আরো একটা ছোট জিনিস আগে শিখিয়ে দেই তারপরে বলছি। যদি এরকম হয় যে দুটি চার্জ প্রায় 3 কুলাম্ব, -3 কুলাম্ব আর +3 কুলাম্ব, -3 কুলাম্ব আর +3 কুলাম্ব, আর সমান সমান ধরলাম 1 মিটার, এই 1 মিটার দূরে সমান মানের দুটো ধনাত্মক চার্জ রেখেছ, তাহলে বলের মান কত হবে? এই সময়ে বলের মান হবে 9 × 10⁹, 9 × 10⁹। একটা চার্জ 3 আরেকটা চার্জ -3, মাইনাস কিন্তু এবার দিতে হবে তোমারে, চার্জের নেচার যা সেটা বসায় দেবা। আর 1 এর স্কয়ার যদি করি তাহলে একটা বড় 1 হবে, আর কোনো কিছু না, কিন্তু 1।
এবার এটা মজা করে বলি, হ্যাঁ, কেউ আবার খুব সিরিয়াসলি নেবে না। ফিজিক্স তো এমনিতেই হচ্ছে একটু রুক্ষ সাবজেক্ট, তাই আমি এটা বলি, স্টুডেন্টরা মজা পায়। 1 রুট করলে ছোট 1, আর 1 স্কোয়ার করলে বড় 1। দেখো তাহলে এখানে 3 3 গুণ করলে 9 হয়, কিন্তু একটা মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস দিলাম। আর এই 9 এর সঙ্গে 9 গুণ করলে 81, তাহলে -81 × 10⁹ নিউটন। এই মাইনাস দ্বারা কি বুঝবা? এই মাইনাস দ্বারা শুধুই বুঝবো যে এটা আকর্ষণমূলক। তাহলে এই মাইনাস দ্বারা বুঝবো যে বল আকর্ষণমূলক। যদি প্লাস আসে তাহলে বুঝবো বল বিকর্ষণমূলক, মাইনাস আসলে বুঝবো বল আকর্ষণমূলক। অর্থাৎ এই মাইনাস আসার পেছনে দায়ী হতে পারে যে কোনো একটা চার্জের আগে মাইনাস আছে, তাহলে একটা চার্জের আগে মাইনাস থাকলে আর একটা প্লাস থাকলে গুণফল মাইনাস আসবে। আর মাইনাস আর প্লাস মানে বুঝে নেব বিপরীতধর্মী চার্জ, বিপরীতধর্মী হলে আকর্ষণমূলক। আর যদি দুটোই মাইনাস হতো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, তাহলে প্লাস হয়ে গেলে বিকর্ষণমূলক, দুটোই প্লাস হলেও বিকর্ষণমূলক। ওকে, ক্লিয়ার থাকবে বিষয়টা। এইগুলো যখন জানলাম, এবার আরো তোমাকে এখান থেকে অ্যানালিটিক্যাল অনেক কোশ্চেন প্র্যাকটিস করাবো। ধরে নাও এই অধ্যায়ের 1 থেকে শুরু করে যতগুলো লেকচার দিয়ে তোমার থিওরিগুলো কমপ্লিট হবে, একটা দুইটা ছোট গাণিতিক প্রবলেম করাবো, সৃজনশীল করাবো, অ্যান্ড তারপরে লাস্টে গিয়ে দেখবো অনেক অনেক গাণিতিক প্রবলেম দিচ্ছি, যত টাইপের প্রশ্ন আছে এগুলো দিচ্ছি। কনসেপ্টগুলো আগে ক্লিয়ার হও। আমার কাছে মনে হয় যে থিওরি যখন কেউ ক্লিয়ার হয় তখন সব ধরনের গাণিতিক প্রবলেম সে পারে। এজন্যই কিন্তু এই কনসেপ্ট নিয়ে বসে থাকি, বিধায় ফাইনাল প্রিপারেশন ব্যাচে তারা বই, গাইড, অনলাইন, অফলাইন যেখান থেকে প্রশ্ন নিয়ে আসুক আমি ওয়েলকাম জানাই এবং আমি এখান থেকে সেগুলো সলভ দিই। ঠিক আছে, এরকম বলি না যে তুমি আমার সিট থেকেই পড়ো, আমার বই থেকেই পড়ো, অন্য জায়গা থেকে নিয়ে আসলে তোমার এটা সলভ করে দিব না বা এগুলো আসবে না, হ্যান ত্যান, এগুলো বলি না। তাহলে আমি আগে চাই যে কনসেপ্টটা খুব ভালো মতো তার তৈরি হবে, দেন সে সমস্ত বই গাইড ঘেঁটে গাণিতিক প্রবলেমগুলো দেখবে, সবগুলোই পারবে ইনশাল্লাহ। তাহলে তারপরের কনসেপ্ট যেটা দিতে চাচ্ছি সেটা হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটা নিয়ে অলরেডি একটু আলোচনা করছি। এই পরাবৈদ্যুতিক ধ্রুবক আলোচনা করার আগে তাহলে আমরা কুলম্বের সূত্রের বিশেষ দিক একটু জেনে নিই। সূত্রের বিশেষ দিক, সূত্রটা হলো F = 1/4πε0 Q1 Q2 / R²। হ্যাঁ, খেয়াল করো, প্রথমে যদি বলি কুলম্ব বল কেন্দ্রিক বল বা কুলম্ব বল, প্রথমে বলবো অস্পর্শ বল। দুটো চার্জ পরস্পরের সঙ্গে কন্ট্যাক্টে না থাকলেও বল ক্রিয়া করে। কুলম্ব বল কেন্দ্রিক বল। তারপরে এ বল মহাকর্ষ বলের চেয়ে কিন্তু প্রবল। তা সবচেয়ে শক্তিশালী বল কোনটি? সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল। আর সবচেয়ে দুর্বল বল কোনটি? মহাকর্ষ বল। তো তোমারে এই বলের ব্যাপারে একটা ছোট্ট ধারণা দিলে বুঝবে, মহাকর্ষ বলের এখানে F = ছিল G × m1 m2 ভাগ R²। তো এই G এর মানটা ছিল 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ভালো কথা। এইখানে এই ধ্রুবকটা দেখো 10⁻11, অর্থাৎ খুবই ছোট একটা মান। ঠিক আছে, মানে ওই যে কোনো একটা জিনিসকে যদি 1000 কোটি ভাগ করি তাহলে যে রেজাল্টটা পাবো সেটা। তাহলে এই 1 নিউটন বল বা এই 6.67 নিউটন বল, এটাকে 1000 কোটি ভাগ করে যে রেজাল্টটা পাওয়া যাবে ততটুকু বল হলো এটা। তো এই ফ্যাক্টরটুকু তাহলে অনেক ছোট। হোয়ার এজ
এই কুলাম্ব ফোর্সের ক্ষেত্রে যে ধ্রুবকটা পেয়েছি এটা, সেটা হলো 9 × 10⁹ নিউটন বা 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলাম্ব স্কোয়ার। দ্যাট মিনস এই ফ্যাক্টরের তুলনায় এই ফ্যাক্টর বহুগুণ বড়। এটা তো -11 থেকে যদি জিরোতে আসতে হয় তাহলে পরে ধরে নাও 1000 কোটি গুণ করা লাগবে, আর তাকে আবার 10⁹ যদি যেতে চাও তাহলে তারও আবার 100 কোটি গুণ হবে। তার মানে এটার চেয়ে এটা বলতে গেলে 10⁻20 গুণ বেশি, 10⁻20 গুণ বেশি। ঠিক আছে, তাহলে এটার তুলনায় এটার প্রায় 10⁻20 গুণ বেশি হচ্ছে প্রবল। ওকে, তাহলে মহাকর্ষ বলের তুলনায় তড়িৎ বল শক্তিশালী হওয়ার কারণ হলো এ ধ্রুবক। এই ধ্রুবকের ভ্যালুটা বেশি বিধায় এটা বেশি শক্তিশালী। হ্যাঁ, অর্থাৎ বলটা বেশি কাজ করে বিধায় তো এই ধ্রুবকটা বেশি হয়েছে রে ভাই। ওকে, তারপরে যদি বলি যে যদি ধনাত্মক হয় দুটো চার্জ বা ঋণাত্মক হয় তাহলে এ বল আকর্ষণমূলক হলে F = পজিটিভ পেলে বিকর্ষণমূলক, আর F নেগেটিভ পেলে আকর্ষণমূলক। তাহলে ওটা বিকর্ষণমূলক, এটা আকর্ষণমূলক। গেল, এই ছোটখাটো বিষয়গুলো মাথায় রাখবা। মহাকর্ষ বল F depends upon magnitude of charge বা charges, distance and medium। তাহলে মাধ্যমের উপরেও কিন্তু নির্ভর করে। সেই মাধ্যমের ডিপেন্ডেন্সিটাই এখন পড়াবো। মাধ্যমের ডিপেন্ডেন্সি কিরকম তাহলে আমরা সেটা দেখব। শূন্য মাধ্যমের জন্য এখানে এপসাইলন নট লিখেছি, অন্য কোনো মাধ্যমের জন্য এখানে এপসাইলন নটের বাইরে অন্য কোনো কিছু লিখব। খেয়াল করো, যদি এরকম হয় যে পানি মাধ্যমে রেখেছি আমি, পানি মাধ্যমে দুটি চার্জ, এই একটা দিয়ে শিখাই। তাহলে পানি মাধ্যমে দুটি চার্জ হলে F = 1/4πε লিখলাম, ε/W। ওই চার্জ দুটি Q1 Q2 ভাগ হইল r²। তাহলে এখানে কিন্তু শূন্য মাধ্যমের জন্য এপসাইলন নট ছিল, পানি মাধ্যমের জন্য এপসাইলন ডব্লিউ। তাহলে এপসাইলন নট আর এপসাইলন ডব্লিউ এ দুটো এক নয়, ভিন্ন। এ দুটো যেহেতু এক নয়, সব বলের পরিমাণও এক হবে না। এখন এই দুই মাধ্যমে বলের যে অনুপাত বা ডিফারেন্স সেটাও আমরা স্টাডি করতে পারি। তাহলে এই দুই মাধ্যমে বলের ডিফারেন্স যেটা, সেটা স্টাডি করার জন্য বা অনুপাতটা স্টাডি করার জন্য আমরা একটা রাশির ব্যাপারে তাহলে ধারণা নিব, সেটার নামই হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আমাদের এখনকার বিষয়টা হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কোএফিসিয়েন্ট। ডাইইলেকট্রিক কোএফিসিয়েন্ট। ওকে, ডাইইলেকট্রিক কোএফিসিয়েন্ট এটা কি? তাহলে এটা মাথায় রাখবা, এই ডাইইলেকট্রিক কোএফিসিয়েন্টকে যদি আমি কে দ্বারা লিখি তাহলে এ কে হচ্ছে শূন্য মাধ্যমে আর অন্য যে কোনো মাধ্যমে দুটি চার্জ একই দূরত্বে রেখে যে বল দুটোর পার্থক্য পাচ্ছ সেই অনুপাত। তাহলে বলের যে পার্থক্য পাবা সেই অনুপাত। ওকে, খেয়াল করো, আমরা এটা এই হিসাবে আগে চিন্তা করি যে শূন্য মাধ্যমে ধরে নাও তোমার এই পরাবৈদ্যুতিক ধ্রুবককে পরাবৈদ্যুতিক ধ্রুবক হিসাব করছি। শূন্য মাধ্যমে ধরো তড়িৎ ভেদনযোগ্যতা এপসাইলন নট
আর পানি মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতায় ধরলাম এপসাইলন ডাব্লিউ। এখানকার মানটা কিন্তু আমরা জানি যে এটা 8.854 × 10⁻11। তো এটার তুলনায় এটা 81 গুণ বেশি, তাহলে এটার যে ভ্যালু এটা তার 81 গুণ, তাহলে 81 × এপসাইলন নট ডিভাইডেড বাই এপসাইলন নট। তার মানে পানি মাধ্যমের যে তড়িৎ ভেদন যোগ্যতা সেটা শূন্য মাধ্যমের তুলনায় 81 গুণ বেশি, সেটাই জাস্ট এখানে লিখেছি। তাহলে এপসাইলন নট যদি কেটে যায় তাহলে কে এর মান থাকলো 81। অর্থাৎ এখান থেকে আমি দেখতে পাচ্ছি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতার তুলনায় পানি মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা 81 গুণ বেশি। এই যে কত গুণ বেশি তড়িৎ ভেদন যোগ্যতা, এটার নামই হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। তা আমরা দেখালো বিভিন্ন মিডিয়ামে গিয়ে শূন্য মাধ্যমের চেয়ে এই ভ্যালুটা কত গুণ বেশি এটা যদি মনে রাখি তাহলে পরে ইজি হয়। আর যদি এরকম হতো এই মানটাও আলাদা করে মুখস্থ করতে হচ্ছে তাহলে পরে তো খুবই ঝামেলা, ওই রকম একটা সায়েন্টিফিক মান মুখস্থ করতে হচ্ছে। বাট আমরা তুলনা করে বিভিন্ন মিডিয়াম যেগুলো আমাদের দরকার পড়ে সেগুলোর শূন্য মাধ্যমের সঙ্গে ওই মাধ্যমটা কীরকম প্রবল সেটা আমরা যাচাই করতে পারি। তো এখানে এখনো ক্লিয়ার করিনি পুরো বিষয়টা, তোমাকে বলি যে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এফ এর সঙ্গে এই অ্যাপসাইলনের ব্যাপারটা কিন্তু ব্যস্তানুপাতিক, এটার সঙ্গে এটা ব্যস্তানুপাতিক। তাহলে এরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা অন/বাই আকারে আছে। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ার কারণে এই কে ইকুয়াল টু যখন তুমি এই তড়িৎ ভেদন যোগ্যতা দিয়ে লিখেছো তখন এরকম, আর যদি এটা বল দিয়ে লিখো তাহলে বলটা উল্টো হবে, অর্থাৎ এটা হবে শূন্য মাধ্যমের বল উপরে আর এটা হবে পানি মাধ্যমের বল। বুঝতে পেরেছ? তাহলে যে কোনো মাধ্যমে যে পরিমাণ বল কাজ করে আর শূন্য মাধ্যমে যে বল কাজ করে এই দুয়ের অনুপাতকে বলবো আমরা তড়িৎ ভেদন যোগ্যতা। তাহলে একই পরিমাণ দুটো চার্জ একই পরিমাণ দূরত্বে এই সিস্টেমকে একবার আমি এপসাইলন নট মিডিয়ামে অর্থাৎ শূন্য মাধ্যমে, আরেকবার এই সিস্টেমটাকে আমি নিয়ে চলে গেলাম, এই পানি মাধ্যমে এপসাইলন ডব্লিউতে। তাহলে এখানকার বলে কিন্তু চেঞ্জ আসবে। তো এখানকার বলটাকে লিখলাম এফ নট, এখানকার বলকে লিখলাম এফ ডব্লিউ পানি মিডিয়ামে। ঠিক আছে? তাহলে এই দুইয়ের যে অনুপাত সেটাকেই বলবো আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক। অর্থাৎ এই বলের ক্ষেত্রে দেখো এবার যদি Q1 আর Q2 এর মান সমান হয়, আর এর মান যদি দুই জায়গায় সমান হয় তাহলে 1/4πও এটা একটা ধ্রুবক। তাহলে এই বল শুধু এখন ডিপেন্ড করছে কার উপর? এপসাইলন নটের উপর, সরি এই তড়িৎ ভেদন যোগ্যতা এপসাইলনের উপর। সো বলের যেমন অনুপাত তুমি কে হিসাব করতে পারো তেমনি এই তড়িৎ ভেদন যোগ্যতার অনুপাত থেকে তুমি কে এর হিসাবটা করতে পারো, সেম রেজাল্ট দিবে। দ্যাট মিনস আমি খুব ক্লিয়ারলি বলতে পারি যে এফ নট আর এটা যদি করি তাহলে পরে এখানেও কত পাবো? 81 পাবো। হ্যাঁ, এই হলো কথা। ওকে, বেস্ট অফ লাক। এই জায়গাটা যদি ঠিক মতো বুঝে থাকো তাহলে অনেক কিছুই পারবা। এখন শুধুমাত্র একটা জিনিস বলে রাখি তোমাকে যে এখানে যদি এপসাইলন ডব্লিউ না লিখে তাহলে এপসাইলন ডব্লিউ সমান সমান এপসাইলন নট ইন্টু কে লিখতে পারি। অর্থাৎ এই জায়গা থেকে দেখো যে এপসাইলন ডব্লিউ সমান এপসাইলন নট ইন্টু কে। তাহলে পরে আমার যখন গাণিতিক প্রবলেম সলভ করব তখন সব মাধ্যমের কিন্তু আমি তড়িৎ ভেদন যোগ্যতা মাপতে পারবো না। শুধু পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি দেওয়া থাকে তাহলে এখানে লিখে দেবো 4π, আর ওই পরাবৈদ্যুতিক ধ্রুবকের সঙ্গে শূন্য মাধ্যমের যে তড়িৎ ভেদন যোগ্যতা সেটা গুণ হয়ে যাবে। ওকে, এইভাবে করে লিখে গাণিতিক প্রবলেম সলভ করব। তো স্টুডেন্টরা, তোমাদের এই জিনিসগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। পরাবৈদ্যুতিক ধ্রুবকের সংজ্ঞাটা বই থেকে তুমি লিখে নিও, আর বোঝানোর ব্যাপারটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।